আসসালামু আলাইকুম। ক্রোয়েশিয়া এবং সার্বিয়া বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে বাংলাদেশিদের যে পাসপোর্ট, এই পাসপোর্টে কিন্তু এখন বিভিন্ন দেশের ভিসা কিন্তু দিতেছে না। কারণ ওই যে আমাদের রেকর্ড খারাপ, আমরা কথায় বলি এক, কাজে করি আরেক। আপনি যদি কথায় এক বলেন, কাজে আরেক করেন, তাহলে তো আপনাকে মানুষ বিশ্বাস করবে না। কতক্ষণ আপনাকে মানুষ বিশ্বাস করবে বলেন? সেক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগছে যে বাংলাদেশিদের বিভিন্ন দেশ থেকে ভিসা কেন ক্যান্সেল করা হচ্ছে। এর কারণ হচ্ছে, আমরা যখন একটা দেশে ভিসা পাই, তখন আমরা আবার কি করি, টিকিট কাটার সময় আমরা বিভিন্ন দেশে ট্রানজিট ফেলাই। ট্রানজিট ফালিয়ে তারপর আবার কি করি, তখন নিজেদের লাগেজ, ব্যাগ সব কিছু রাইখা তারপর আরেক দেশে নাইমা বাইকে যাই। তারপরে তো তারা চিন্তা করে যে এই লোকের লাগেজ কই, এই লোক এই লোক তো সার্বিয়া ভিসা ছিল, ক্রোয়েশিয়া ভিসা ছিল, এই লোক এখন নাই কেন, এই লোক গেল কই, এই লোক উধাও কেন, এরকমের তারা তখন আর এই লোককে খুঁজে তারা আর পায় না। তখন তো সমস্ত এই লোকের ডাটা নেয়, ডাটা খোঁজে যে এই লোক কাদের মাধ্যমে আসছে, কোন কোম্পানিতে আসছে, কোন দেশে আসছে, ভিসা হয়েছে, এম্বাসি থেকে ভিসা দিয়েছে, সে যেখানে সে কাজের ভিসা হয়েছে সেখানে সে যায়ই নাই, সেখানে তার কোনো অ্যাটেন্ডই নাই, সে অন্য দেশে ট্রানজিটে সে সেখান থেকেই ভাগছে। বলুন, বাংলাদেশিদেরকে ভিসা রিজেক্ট করবে না, তাই কাদেরকে করবে? বাংলাদেশিদের পাসপোর্টে ভিসা কেন দেবে বলেন? এই কারণে, এটা হচ্ছে একটা কারণ। এই বাংলাদেশিদের এই একটা সমস্যার কারণে তারা মুখে এক বলে, কাজে আর এক করে। তাদের কথার কোনোই নাই, মানে মানুষের কথার যে একটা ভ্যালু থাকে, এই ভ্যালুটাই একবারে শেষ হয়ে গেছে। যে কারণে বাংলাদেশের বিভিন্ন দেশে ভিসা কিন্তু এখন দিতেছে না। যারা মনে করুন সৎভাবে একটা দেশে এসে কাজ করবে, তারাও এখন ভিসা পাচ্ছে না। আপনারা দেখবেন যে একজন একটা আকাম করার কারণে 10 জনের ভাত মারল। আপনারা দেখবেন যে সার্বিয়া এবং ক্রোয়েশিয়া এবং ইউরোপের পাশে আরও কিছু বিভিন্ন দেশ আছে। এই সমস্ত দেশে কিন্তু মানুষ কি করে, কাজের ভিসায় আসে। আর এই কাজের ভিসায় আসার মূল উদ্দেশ্যই হচ্ছে তারা এসে এখানে কাজ করবে। এখন এখানে কিছু শয়তান কাজ করে যে তারা এই সমস্ত দেশে ভিসা পাওয়ার পরে তারা ইউরোপে ট্রানজিট ফালিয়ে তখন ইউরোপের বিভিন্ন দেশে থেকে যায়, লুকিয়ে টুকিয়ে থেকে যায়। কারণ বাঙালিদের এবং দালালদের তো অনেক বুদ্ধি, কিন্তু এই বুদ্ধির কারণে কিন্তু অনেক মানুষের রিজিক নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে একটা কারণ, যেটা আমি বললাম। এখন এই যে আমাদের বাংলাদেশিদের যে ভিসা রিজেক্ট হচ্ছে, এটা কিন্তু আমরা নিজেরাই আবার সংশোধন করতে পারি। এটারও কারণ আছে, সংশোধন করা যায়। এখন আমরা বলবো কিভাবে। এখন আবার নতুন করে অনেক দেশের ভিসা বন্ধ, যেমন ক্রোয়েশিয়ার ভিসা এখন বন্ধ আছে, সার্বিয়ার ভিসা চালু আছে। এখন আপনারা যারা সার্বিয়া আসবেন বা ক্রোয়েশিয়া আসবেন, আপনাদেরকে এমনভাবে চুক্তি করতে হবে, আপনি ওই দেশে এসে কম করে হলেও আপনি 3-4 বছর ওই দেশে থাকবেন, এই দেশে আপনি কাজ করবেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু তারা বিশ্বাস করবে। আর একটা কথা মনে রাখবেন, আপনারা এই দেশে আসার পরে কিন্তু এই সার্বিয়া, ক্রোয়েশিয়া এই সমস্ত দেশে আসার পরে কিন্তু আপনারা টিআরসি কার্ড পেয়ে যাবেন। মানে আপনি ওখানের বৈধতা, আপনার ওখানে আইডি কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু এই সমস্ত দেশে কিন্তু কাজ করতে পারবেন। আর যারা দালাল প্রকৃতির হয়, তারা কিন্তু একটু বানিয়ে বলবে, তা না হলে আপনি টাকা কেন দেবেন তাদেরকে? আপনাদের কাছ থেকে 12 লাখ, 15 লাখ, 14 লাখ, 20 লাখ টাকা যে নেবে, এটা তো নেওয়ার একটা কারণ তাদের দেখাতে হবে। তারা বলবে যে 15 লাখ টাকা ইনকাম, 15 লাখ টাকা লাগবে। এখন এটা বলবে, কিন্তু এত টাকা লাগে না, কারণ তাদের তো একটা ইনকাম ধান্দা। তারা তো আপনার কাগজ নিয়ে দৌড়দৌড়ি করে আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে পাঠায়, লোক ধরে এই কাগজ ম্যানেজ করে। এই জন্য একটু আপনাদেরকে একটু বেতনটা একটু বাড়িয়ে বলে। এখন এই বেতনটা যে বাড়িয়ে বলে, এটা আপনারাও বুঝবেন যে দালাল যত টাকা বেতনের কথা বলবে, তা থেকে মনে করেন যে
1,00,000 টাকা বাদ দেবেন, 1,20,000 টাকা বাদ দেবেন, তারপরে যেইটা ওইটা মনে করবেন আপনার বেতন। এটা সবসময় মাথায় আমাদেরকে রাখতে হবে। যদি আপনি এটা রাখতে পারেন মাথায়, তাহলে আপনি সাকসেস। এখন দালালরা কিন্তু আরেকটা ফন্দি তারাও কিন্তু আবিষ্কার করছে। এখন আবার আমরা প্রশ্ন করতে পারি, এবার সেটা আবার কী ফন্দি? সেটা হচ্ছে, এখন যে কেউ দালালি করার চেষ্টা করে। দেখবেন যে একটা লোক সে চিন্তা করে যে আমি একটা দেশের কিছু নিয়মকানুন, কমন কিছু জিনিস, এগুলো আয়ত্ত করে বলবো যে আমি এই দেশে লোক পাঠাই। তারপরে এরকম মনে করেন মিথ্যা কথাটা তো বলে 20 জন বা 15 জনের কাছ থেকে পাসপোর্ট সহ 2 লাখ টাকা করে নিল। তাহলে কিন্তু দেখবেন যে পাসপোর্টের সাথে 2 লাখ করে টাকা নিল, কিন্তু সে 30 লাখ টাকা নিয়ে গেছে গা। এখন আপনারা ভিসা পান আর না পান, তার পকেটে কিন্তু 30 লাখ আছে। সে কিন্তু 10,000 টাকা খরচ করে আপনাদের কিন্তু ভুয়া কাগজ টাগজ বানিয়ে দিতে পারে। এর মানে এটা না যে আপনাদের ভিসা হয়ে গেছে। তো এখন তারপর ওই টাকা আপনাদের 3 মাস 6 মাস সে খাটায়। তারপরে মনে হয় দেখে যে এর ভিতরে 1 জন কি 2 জন লোকের যোগ্যতা আছে, তাদেরকে ঠিকই পাঠায়। সে না পারলেও সে অন্য লোক ধইরা তাদেরকে দিয়ে পাঠায়। কারণ 15 জনের ভিতর থেকে যে 2 জন লোক যাবে, তাদের ভিতর থেকে ওই তার ভিতরে পর্যালোচনা করে এর ভিতরে এই যোগ্যতা আছে, এ যেতে পারবে, এর মধ্যে এই যোগ্যতা আছে, এ যেতে পারবে, তখন তার টাকা দিয়ে কিন্তু তাকে পাঠায়। বাকি যাদের কাছ থেকে টাকা নিল, ওই টাকা কিন্তু তার পকেটে। এবং সে একটা কোচ দেখালো যে তোমাদের ভিসা হয় নাই এই কারণে, এই সমস্যায়। তখন তাদেরকে কিছু টাকা দেয়, কিছু টাকা দেয় না, এবং অনেককে বলে এত টাকা খরচ হয়েছে। মানে এরকম বিভিন্ন ধরনের কোচ দেখিয়ে তারপর আপনাদের কাছ থেকেও কিন্তু এরকম দালালরা কিন্তু টাকা ইনকাম করে। তো সব সময় আপনারা মনে রাখবেন এটা, যে টাকা যাকেই দেন না কেন, টাকা দেওয়ার আগে বুঝবেন যে আপনি একটা দেশে যাবেন, আসলে আপনি এই দেশে যাবেন কিনা, আর এই দেশে যাওয়ার জন্য আপনি যোগ্য কিনা। সবার আগে বিবেচনা করবেন যে আপনি একটা দেশে যাওয়ার জন্য যোগ্য কিনা, এবং যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আপনি অর্জন করতে পারবেন কিনা। যদি এটা আপনি 100% শিওর হতে পারেন, তাহলে আপনারা দালালের পিছে যাবেন, বা দালালের কাছে যাবেন, বা দালালের পিছে ঘুরবেন। এর আগে ফাও টাকা দিয়ে তারপর আবার হেঁকা মন খারাপ, কান্নাকাটি, মানে ঝগড়া বকাবকি এগুলি না করে আগে বুঝেন, আগে বুঝতে হবে। আর একটা কথা মনে রাখবেন, পড়ালেখার কিন্তু শেষ নেই। কষ্ট করলে আপনি কিন্তু অনেক কিছু অর্জন করতে পারবেন, কষ্ট করতে হবে। আর এখন তো বাংলাদেশের ছাত্র যারা রয়েছে তাদেরকেও দেখা যায় তাদের পেশা হিসেবে তারা তো এখন বাংলাদেশে রাজনীতিকেই বেছে নেছে। দেখবেন যে সমস্ত ছাত্ররা কোনোরকম এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করছে, তারাই এখন রাজনীতি করে। কারণ ওই নগদ 1,000 2,000 টাকা পায়, একটা ধান্দা, এক জায়গায় চাঁদাবাজি করলেই টাকা পায়। দেখেন না বাংলাদেশের চাঁদাবাজি কীভাবে বেড়ে গেছে। এই একজন ব্যবসাদাতা আছে, তার কাছ থেকে চাঁদাবাজি করেই কিন্তু তারা চলে। তাদের তো আর চাকরি করা লাগে না, তাদের কষ্ট করা লাগে না। এখন বাংলাদেশ গেছে এই পর্যায়ে হয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।